আচ্ছা, আজকে আমরা পদার্থবিদ্যার 3 নম্বর ক্লাসটা একটু দেখাবো। 3 নম্বর ক্লাসটা কি নিয়ে আছে? 3 নম্বর ক্লাসটা আছে বিভিন্ন ধরনের একক, বিভিন্ন রাশির একক নিয়ে আছে ক্লাসটা। তো একক থেকে বিভিন্ন পরীক্ষায় যত টাইপের কোশ্চেন আসতে পারে সমস্ত টাইপের কোশ্চেন এখানে আছে, মানে যতগুলো একক হয় সব একক এখানে আলোচনা করা আছে। আমরা পরপর ক্লাসগুলো একটু দেখব। তো শুরু করি আজকের ক্লাস। প্রথম কোশ্চেন হচ্ছে, নিম্নের কোনটি বা কোনগুলি স্কেলার রাশির উদাহরণ? তো আমাদের স্কেলার রাশি কাকে বলে সেটা তো একটু জানা দরকার, তাই না? কাকে বলে স্কেলার রাশি? না, যে রাশি শুধুমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, কোনো দিকে যাওয়া বা স্থান পরিবর্তন করা বোঝায় না, কোনো দিক নির্দেশ করে না, তাকে স্কেলার রাশি বলা হয়। রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি তাহলে কাকে বলা হয়? স্কেলার রাশি তো শুধুমাত্র মানটা আছে, শুধু ভ্যালুটা আছে, কোনো দিক নির্দেশ করে না, সেগুলো স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে যাদের মান এবং দিক বা অভিমুখ দুটোই আছে, তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। তো স্কেলার রাশির মধ্যে আছে সময়, ভর, দ্রুতি, এগুলো স্কেলার রাশি। তো এখানে কি কি আছে দেখা যাক। নিম্নের কোনটি বা কোনগুলি স্কেলার রাশি উদাহরণ? তো ভর স্কেলার রাশি, শক্তি বা কার্য এটা স্কেলার রাশি, দ্রুতি এটা স্কেলার রাশি। এছাড়া সময়, সময় স্কেলার রাশি। তো এগুলো স্কেলার রাশি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা নিতে হবে? অ্যান্সার নিতে হবে উপরে সব কটি, তাই না? এখানে সব কটি অ্যান্সার, সব কটায় স্কেলার রাশি আছে। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে, কোনটি ভেক্টর রাশি উদাহরণ? ভেক্টর রাশি মানে যাদের মান অভিমুখ দুটোই আছে, তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। ভেক্টর রাশি মানে তাদের ভ্যালু পাওয়া যাবে, একটা নির্দিষ্ট মান থাকবে এবং কোনো একটা দিকে যাওয়া বা স্থান পরিবর্তন করা বা কোনো একটা দিককে নির্দেশ করবে, যে কোনো দিক হতে পারে। সরণ, ত্বরণ, ভরবেগ, গতিবেগ, বল, ঘাত, এগুলো সব হচ্ছে ভেক্টর রাশি। তো এখানে যে অপশনগুলোর মধ্যে, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনগুলো ভেক্টর রাশি একটু দেখা যাক। বল ভেক্টর রাশি, সরণ ত্বরণ দুটোই ভেক্টর রাশি। বল মানে নির্দিষ্ট একটা দিকে তো বল প্রয়োগ করতে হয়, তাই না? দিক নির্দেশ করে, আবার বলে একটা মান থাকে, তো বল তাহলে ভেক্টর রাশি হবে। সরণ ত্বরণ মানে তো কোনো দিকে যাওয়া বোঝায়, সরণ মানে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন, আর ত্বরণ মানে হচ্ছে যখন সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধির ঘটনাকে বলা হয় ত্বরণ। তার মানে নির্দিষ্ট একটা দিকে যাওয়া বোঝাবে, তো বেগ আছে মানে কোনো একটা দিকে যাওয়া বোঝাবে, স্থান পরিবর্তন বোঝাবে, দিক নির্দেশ করবে, তাই ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। ভরবেগ, গতিবেগ এই দুটো ভেক্টর রাশি। তাহলে আমাদের আনসার হচ্ছে উপরের সবগুলোই ভেক্টর রাশি। এখানে যতগুলো রাশি আছে এবিসিতে সবগুলোই ভেক্টর রাশির উদাহরণ। সিজেস পদ্ধতিতে ভরের একক কী হবে? সিজেস মানে কি? সিজেস মানে, সিজেস শব্দের একটা ফুল ফর্ম আছে তো, তাই না? তো সিজেসের ফুল ফর্মটা কি হবে? সিজিএস। সি মানে হচ্ছে সেন্টিমিটার, সি মানে সেন্টিমিটার, জি মানে হচ্ছে গ্রাম, আর এস মানে সেকেন্ড। তাহলে সিজিএস মানে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। সিজিএস একটা পদ্ধতি, তো সেই পদ্ধতিতে ভরের একক কী হবে নির্ণয় করতে হবে। তো ভর মাপতে আমরা গ্রাম ব্যবহার করি, কিলোগ্রাম ব্যবহার করি, পাউন্ড ব্যবহার করি। তো এর মধ্যে সিজিএস পদ্ধতিতে কোনটা হবে? না, সিজিএস পদ্ধতিতে হবে গ্রাম, কারণ সিজিএস পদ্ধতির মধ্যে যে জিটা আছে না, এই জি মানেই হচ্ছে গ্রাম। তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক হবে গ্রাম। অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার, গ্রাম হবে। সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম। আর সেন্টিমিটার তাহলে কিসের একক? না, সেন্টিমিটার দৈর্ঘ্যের একক, সেকেন্ড সময়ের একক। তো সিজিএস এই যে তিনটা অক্ষর আছে, তিনটা অক্ষরের মানে তিনটে, একটা মানে সেন্টিমিটার দৈর্ঘ্যের একক, আর একটা হচ্ছে গ্রাম, গ্রাম ভরের একক, আর এসটা হচ্ছে সেকেন্ড সময়ের একক। এখানে পাউন্ড কিসের একক? তাহলে অ্যান্সার তো আমাদের গ্রাম হলো। তাহলে পাউন্ডটা কিসের একক হবে? পাউন্ড হচ্ছে ভরের একক, পাউন্ডটা ভরের একক এফপিএস পদ্ধতিতে। পরবর্তী কোশ্চেন আমাদের আছে, তখন আমরা দেখব যে এফপিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে পাউন্ড। কিলোগ্রামটা ভরের একক, কিন্তু কিলোগ্রাম এসআই একক, অনেক বড় একক। কিলোগ্রামের মধ্যেই গ্রাম আছে, 1 কিলোগ্রামের মধ্যে তো 1000 গ্রাম থাকে,
তাহলে এটা এসআই একক হচ্ছে কিলোগ্রাম, আর আউন্সটা হচ্ছে কোনো ভরের একক নয়, এটা আয়তনের একক। আউন্স হচ্ছে তরল পদার্থের আয়তনের একক আউন্স। তো আমাদের এটার অ্যান্সার কিন্তু অপশন এটাই হলো গ্রাম। পরে কোশ্চেন কি আছে দেখি। এসআই পদ্ধতিতে ভরের একক, এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম হবে। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হবে? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেমি। সেমি হচ্ছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক। স্ট্যান্ডার্ড একক সেমিটাকে ব্যবহার করা হয় বেশি, যদিও মিটার আছে, কিলোমিটার আছে, পারসেক আছে, আলোকবর্ষ আছে, তারপরে তোমার আংস্ট্রম আছে, মাইক্রন আছে, এগুলো সবই দৈর্ঘ্যের একক, কিন্তু ছোট বড় আছে, এক এক জায়গায় এক একটা ব্যবহার করা হয়, আমাদের সুবিধা মতো আমরা ব্যবহার করে থাকি। তো এখানে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হবে সেমি। মিটার তাহলে কিসের একক? মিটারও দৈর্ঘ্যের একক, কিন্তু এসআই পদ্ধতিতে। মিটার হচ্ছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, আর সেমি হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এই কিমিটাও তাই, কিমিটা এসআই পদ্ধতিতে একক হবে। ফুটটাও কিন্তু দৈর্ঘ্যের একক, ফুট দৈর্ঘ্যের একক, কিন্তু কোন পদ্ধতিতে? না, ফুট হচ্ছে এফপিএস পদ্ধতিতে। এফপিএস, এই এফপিএস পদ্ধতি সম্পর্কে আমরা একটু পরেই বলছি। তো আমাদের এখানের অ্যান্সার হচ্ছে সেমি। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, আমরা আগের কোশ্চেনেই বললাম যে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী হবে? না, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার হবে। সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেমি, এসআই পদ্ধতিতে মিটার, আর এফএস পদ্ধতিতে হচ্ছে ফুট হবে। এফএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী হবে? এফএস শব্দটা একটা অর্থ আছে। এই এফ মানে হচ্ছে ফুট। এই যে ফুট দেখছি আমরা, ফুট তো দৈর্ঘ্যের একক, তাই না? আমরা বলে থাকি যে 1 ফুট, 10 ফুট, 5 ফুট, 12 ফুট, এই ফুট ব্যবহার করি আমরা। ফুট আসলে কিন্তু দৈর্ঘ্যের একক। 1 ফুট মানে, ফুট পরে বলছি, তাহলে আমাদের এফ মানে হচ্ছে ফুট হলো। পি মানে কি? না, পি মানে হচ্ছে পাউন্ড, এটা ভরের একক। যেমন আমরা সিজিএস পদ্ধতিতে ভরের একক পেয়েছিলাম গ্রাম, এখানে এফপিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে পাউন্ড। ব্রিটেনে বেশি ব্যবহার করা হয় এককটা। আর এস মানে তো সেকেন্ড, সময়। সময়ের একক সর্বদা সব পদ্ধতিতে সেকেন্ডই হয়, সময়ের আলাদা কোনো একক নেই, সমস্ত পদ্ধতিতেই সময়ের একক সেকেন্ড হয়। তো এটার অ্যান্সার তাহলে কি হবে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের ফুট হবে। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হবে ফুট। তো 1 ফুট সমান সমান কত সেমি হয়? 1 ফুটে কত সেমি হয়? ফুটের সঙ্গে মিটারের সম্পর্ক কি হবে? 1 ফুট মানে হচ্ছে 30 সেন্টিমিটার, মানে 12 ইঞ্চি। 1 ফুট মানে 12 ইঞ্চি। ইঞ্চিতে যদি মাপা হয় তাহলে 12 ইঞ্চি হবে, সেমিতে যদি মাপা হয় তাহলে 30 সেমি হবে। 30 সেমি মানে 1 ফুট হবে। পরের কোশ্চেন দেখা যাক। সিজিএস পদ্ধতিতে সময়ের একক কী হবে? সমস্ত পদ্ধতিতেই সময়ের একক সেকেন্ড হয়। সময় এমন একটা রাশি যে রাশির একক সব পদ্ধতিতে সেম হবে। তো এখানে অ্যান্সার তাহলে সেকেন্ড হবে। সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। নিম্নের কোন রাশিটির একক সব পদ্ধতিতে একই হয়? কথাটা, এর অ্যান্সারটা আমরা আগেই বলে ফেললাম। সমস্ত পদ্ধতিতেই সময়ের একক একই হয়। তো অ্যান্সার তাহলে আমাদের সময় হচ্ছে, সময়ের একক সব পদ্ধতিতেই সেকেন্ড হয়, একই হয় সব পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কী হবে? এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। কুলম্ব তাহলে কিসের একক? কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের একক। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। তড়িৎ আধান, তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। ভোল্ট কিসের একক? ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, বিভব প্রভেদ। ওয়াট তো ক্ষমতা বা কার্যের একক, এই সরি ভুল বললাম আমি, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, কার্যের একক নয়, ওয়াট ক্ষমতার একক। তো আমাদের অ্যান্সার কী হবে এখানে? তাহলে এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক
আম্পিয়ার। এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক হচ্ছে আম্পিয়ার। আর তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রে? না, তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যামিটার নামক যন্ত্রে। যন্ত্রটার নাম হচ্ছে অ্যামিটার। যন্ত্রটার নাম অ্যামিটার আর এককটা হচ্ছে আম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক। ক্যান্ডেলা কিসের একক? না, ক্যান্ডেলা হচ্ছে দীপ্তি প্রবাহ, দীপন প্রাবল্যের একক। ক্যান্ডেলা দীপন প্রাবল্যের একক। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। তো দীপ্তি প্রবাহের একক কি? না, দীপ্তি প্রবাহের একক হচ্ছে লুমেন। দীপ্তি প্রবাহের একক লুমেন। দীপন প্রাবল্য বা দীপ্তি প্রাবল্য যদি বলে, এখানে দেখো দীপন লেখা আছে। দীপন না থেকে যদি নটা না থাকতো, শুধুমাত্র যদি দীপ্তি থাকতো, দীপ্তি প্রাবল্য। দীপ্তি প্রাবল্য যদি থাকতো তাহলে কি হতো অ্যান্সার? দীপন প্রাবল্যের জায়গায় যদি দীপ্তি প্রাবল্য থাকতো তাহলেও অ্যান্সার কিন্তু এটাই হতো, কারণ ক্যান্ডেলা দীপ্তি প্রাবল্য বা দীপন প্রাবল্যের একক। এই প্রাবল্য শব্দটা যেখানে থাকবে সেখানে অ্যান্সার হবে ক্যান্ডেলা। কিন্তু দীপ্তি প্রবাহটা আলাদা। দীপ্তি প্রবাহের একক হচ্ছে লুমেন। এই দুটো অনেক সময় কনফিউশন হয়। দীপন প্রাবল্য, প্রাবল্য কথাটা যেখানে থাকবে সেটার অ্যান্সার হবে ক্যান্ডেলা। আর যদি দীপ্তি প্রবাহ থাকে, প্রবাহ কথাটা যদি থাকে তাহলে হবে লুমেন। আর ক্ষমতার একক তো ওয়াট, কিলোওয়াট। তড়িৎ প্রবাহের একক আমরা একটু আগেই বললাম আম্পিয়ার। তো অ্যান্সার আমাদের এখানে তাহলে অপশন ডিটাই হচ্ছে। পরের কোশ্চেন দেখি, লুমেন কিসের একক? লুমেন কিসের একক? না, লুমেন হচ্ছে দীপ্তি প্রবাহের একক। দীপ্তি প্রবাহ শব্দটা একটু অনেক সময় পাল্টে দেয়। এই দীপ্তি প্রবাহের জায়গায় দীপন প্রবাহ দিতে পারে। প্রবাহ শব্দটা যদি থাকে তাহলে হবে লুমেন। তাহলে দীপ্তি প্রবাহের একক হচ্ছে লুমেন, মানে লুমেন শব্দটা, লুমেন এককটা দীপ্তি প্রবাহের একক। অ্যান্সার অপশন সি। কেলভিন কিসের একক? না, কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। তাপমাত্রা মাপার তিনটে একক আছে। একটা হচ্ছে ডিগ্রি বা সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস আছে একটা, ডিগ্রি সেলসিয়াস একটা সেলসিয়াস স্কেলে হয়ে থাকে। আর একটা হচ্ছে ফ্যারেনহাইট, ফ্যারেনহাইট বলা হয়, এটাও তাপমাত্রার একটা একক। আর একটা হচ্ছে আমাদের কেলভিন। কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। কেলভিনটা বেশি ব্যবহার করা হয় তাপমাত্রার একক হিসেবে। কেন? কারণ কেলভিনটা সবথেকে ছোট একক, ক্ষুদ্রতম এককটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা সুবিধা হয়। তাই কেলভিন হচ্ছে তাপমাত্রার ব্যবহারিক একক বা ক্ষুদ্রতম একক বলা যায়। তাপমাত্রার একক বলতে কেলভিনকেই ধরা হয়, যদিও ডিগ্রি সেলসিয়াস বা ফ্যারেনহাইট এগুলোও কিন্তু তাপমাত্রার একক। এবার আমাদের এখানে একটা জিনিস জানতে হবে যে 0 ডিগ্রিতে জল বরফে পরিণত হয়। 0 ডিগ্রিতে জল বরফে পরিণত হয়, তার মানে জলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সেলসিয়াস স্কেলে। ফ্যারেনহাইটে কি হয়? না, ফ্যারেনহাইটে নিম্ন স্থিরাঙ্ক জল বরফে পরিণত হয় 32 ডিগ্রি ফ্যারেনহাইটে। আর 212 ডিগ্রি ফ্যারেনহাইটে জল বাষ্পে পরিণত হয়। কেলভিনে কি হয়? কেলভিনের তাপমাত্রাটা শুরু হয় 273 ডিগ্রি থেকে। 273 কেলভিন, ডিগ্রি নয়, 273 কেলভিন। এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। জল এই তাপমাত্রায় বরফে পরিণত হয় 273 ডিগ্রিতে। আচ্ছা, তো আমাদের এখানে অ্যান্সার তাহলে কি হলো? কেলভিন হচ্ছে উষ্ণতার একক। উষ্ণতা আর তাপমাত্রা দুটো একই জিনিস। তাপ আর তাপমাত্রা কিন্তু এক নয়। তাপ জিনিসটা হচ্ছে এক ধরনের শক্তি, আর উষ্ণতা বা তাপমাত্রা এটা হচ্ছে তার ফল। তাপমাত্রার ফলাফল হচ্ছে, এই তাপের ফল হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রার একক আলাদা, তাপমাত্রা মাপার যন্ত্র আলাদা। তাপের একক আলাদা, তাপ মাপার যন্ত্রের নামও আলাদা। তো তাপের এককের নাম কি? তাপের একক হচ্ছে ক্যালোরি। তাপের একক ক্যালোরি এবং জুল, দুটো তাপের একক আছে, ক্যালোরি এবং জুল। এটা মাপা হয়
তাপমাত্রা মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রে, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়। আর তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয় থার্মোমিটারে। উষ্ণতা মাপা যন্ত্রের নাম, উষ্ণতা তাপমাত্রা একই জিনিস, উষ্ণতা বা তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার নামক যন্ত্রে। আর এর একক হচ্ছে এইগুলো, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এইগুলো হচ্ছে তাপমাত্রার একক। পরের কোশ্চেনে যাই, মোল কিসের একক? তো মোল হচ্ছে পদার্থের পরিমাপের একক। মোল পদার্থের পরিমাপের একক, মানে অপশন বিটা অ্যান্সার। পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। এই দুটোর একক তো আমরা আগেই জেনে গেছি, এটা এখনো জানি না। পরমাণুর ভরের কিন্তু কোনো একক হয় না। পরমাণু ভর বা ভর সংখ্যা, এটা একটা সংখ্যায় হয়। তো পরমাণুর ভর সংখ্যার কোনো একক নেই, এককবিহীন একটা রাশি। তো এখানে অ্যান্সার তাহলে আমাদের হচ্ছে পদার্থের পরিমাপ করা হয় মোল এককে। তবে পদার্থের পরমাণুর ভর যদি মাপা হয় তাহলে কিন্তু ডাল্টন এককে মাপতে হবে। এখানে পরমাণুর ভর আছে, পরমাণুর ভর মানে আমাদের ডাল্টন এককেই মাপতে হবে। পরমাণুর ভর সংখ্যা যদি বলে তাহলে তার একক নেই। পরমাণুর ভর সংখ্যার কোনো একক নেই, কিন্তু পরমাণুর ভর মাপা হয় ডাল্টন এককে। ডাল্টন বা আরেকটা আছে এএমইউ, এএমইউ এককে মাপা হয়। তো এখানে আমাদের মোলটাই হচ্ছে অ্যান্সার, অপশন বি। আমরা পরের কোশ্চেনে যাই। রেডিয়ান কিসের একক? না, রেডিয়ান হচ্ছে কোণের একক। কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। রেডিয়ান কোণের একক, কোণের একক রেডিয়ান। আর একটা একক আছে, সেটা হচ্ছে স্টেরিডিয়ান। স্টেরিডিয়ান কিসের একক? স্টেরিডিয়ান। স্টেরিডিয়ান হচ্ছে ঘন কোণের একক। ঘন কোণ থাকলে হবে স্টেরিডিয়ান। আর যদি সিম্পল কোণের একক বলা হয় তাহলে হবে রেডিয়ান। কোণের একক হচ্ছে রেডিয়ান, আর স্টেরিডিয়ান হচ্ছে ঘন কোণের একক। কম্পাঙ্কের একক কী হবে? এখানে কম্পাঙ্কটা ছিল, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। কম্পাঙ্কের কোশ্চেন আছে, পরে আমরা তখন দেখে নেব একটু। পরের কোশ্চেন হচ্ছে ডাইন। ডাইন কিসের একক? ডাইন হচ্ছে বলের একক। বলের একক হচ্ছে ডাইন। ডাইন বলের সিজিএস একক। ডাইন হচ্ছে বলের সিজিএস একক। ডাইন, ডাইন হচ্ছে সিজিএস একক। এসআই একক একটা আছে, এসআই একক, বলের এসআই একক হচ্ছে নিউটন। বলের এসআই একক হচ্ছে নিউটন। এই ডাইন নিউটনের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি না, 1 নিউটন, নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। 1 নিউটন মানে 10⁵ ডাইন হয়ে থাকে। এই হচ্ছে ডাইন নিউটনের সম্পর্ক। ডাইনটা হচ্ছে সিজিএস একক আর নিউটন হলো এসআই একক। তো আমাদের এখানে অ্যান্সার তাহলে কি হবে না, ডাইন কিসের একক? ডাইন হচ্ছে বলের একক। ডাইন বলের একক। তড়িৎ প্রবাহের একক আম্পিয়ার, আমরা আগেই বলেছিলাম। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, কিলোওয়াট, হর্স পাওয়ার, এগুলো ক্ষমতার একক। আর কার্যের একক হচ্ছে আর্গ এবং জুল। আর্গ এবং জুল হচ্ছে কার্যের একক। আমাদের এই কোশ্চেনের অ্যান্সার ছিল বল, বলের একক হচ্ছে ডাইন। নিউটন কিসের একক? না, নিউটনও বলের একক, নিউটনটাও বলের একক। আমরা একটু আগেই বললাম যে 1 নিউটন মানে 10⁵ ডাইন হয়। নিউটনও একটা বলের একক। শুধু বলের নয়, নিউটন ওজনেরও একক। ওজন মানে কিন্তু ভর নয়, ভর আলাদা জিনিস, ভার বা ওজন আলাদা জিনিস। ওজন মানে যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলা হয়। ওজন মানে হচ্ছে এক ধরনের বল, পৃথিবীর আকর্ষণ বল, তাই না? কোনো বস্তুর উপর, পৃথিবীর কাছাকাছি থাকা কোনো বস্তুর উপর পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওজন বলা হয় বা ভার বলা হয়। তো ওজন এক ধরনের বল, তো সেই বলের একক কিন্তু ডাইন বা নিউটনই হবে। তাহলে নিউটন হচ্ছে বলের একক। বলেন এসআই একক নিউটন। আর্গ কিসের একক? না, আর্গ হচ্ছে না, কার্যের একক হচ্ছে আর্গ। আর্গ হলো কার্যের একক। ক্ষমতার একক কি না, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক ওয়াট, কিলো ওয়াট। তাছাড়া এইচপি আছে, এইচপি মানে হর্স পাওয়ার, এগুলো ক্ষমতার একক। আর কার্যের একক হচ্ছে
আর্গ কার্যের দুটো একক আছে, কার্যের একটা একক হচ্ছে আর্গ, কার্য এবং শক্তি দুটোর একক একই, কার্যের একটা একক হচ্ছে আর্গ আর একটা একক হচ্ছে জুল। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে কার্য এবং শক্তি এই দুটোর এককই কিন্তু একই, কার্য এবং শক্তি, এর সঙ্গে শক্তির এককও বলতে পারি আমরা, শক্তি এবং কার্য দুটোর এককই হচ্ছে আর্গ। আর্গ কিন্তু সিজিএস একক, এই যে আর্গ এটা হচ্ছে সিজিএস একক, আর্গ হচ্ছে সিজিএস একক। তাহলে এসআই এককও আছে। এসআই একক কি? এসআই একক হচ্ছে জুল, জুল হচ্ছে কার্য বা শক্তির এসআই একক। আর্গ আর জুলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 জুল, জুলকে যে দ্বারা প্রকাশ করা হয়, 1 জুল সমান সমান 10⁷ আর্গ, 7 আর্গ বলা হয় থাকে। 1 জুল সমান সমান 10⁷ আর্গ। তো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা পরের কোশ্চেনে যাই। ওয়াট কিসের একক? না, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার 3টে একক আছে, একটা হচ্ছে ওয়াট, ক্ষমতার সিজিএস একক হচ্ছে, ক্ষমতার সিজিএস একক হচ্ছে ওয়াট, ক্ষমতার সিজিএস একক ওয়াট। ক্ষমতার এসআই একক কি? না, ক্ষমতার এসআই একক হচ্ছে কিলোওয়াট, ক্ষমতার এসআই একক কিলোওয়াট। আরেকটা ক্ষমতার একক আছে, সেটা এসআই একক নয়, ব্যবহারিক একক। ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে হর্স পাওয়ার, এইচপি, হর্স পাওয়ার। তাহলে ওয়াট কিসের একক হবে? না, ওয়াট ক্ষমতার একক, কিন্তু ক্ষমতার সিজিএস একক। এসআই একক হলে হবে কিলোওয়াট, আর ব্যবহারিক একক বা বাণিজ্যিক একক যদি হয় তাহলে বলা হয় হর্স পাওয়ার। তোমরা একটা কথা শুনে থাকবে যে বিভিন্ন মোটরের ক্ষমতা কত, না আমরা বলে থাকি 1 হর্স পাওয়ার বা হাফ হর্স পাওয়ার বা 2 হর্স পাওয়ার বা 1 হর্স পাওয়ার, এরকম আমরা বলে থাকি। তো এই ক্ষমতার একক হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ারের সঙ্গে ওয়াটের একটা সম্পর্ক আছে। 1 হর্স পাওয়ার মানে 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট হয়ে থাকে। 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। পরে কোশ্চেন দেখা যাক কি আছে। কিলোওয়াট কিসের একক? তো কিলোওয়াট হচ্ছে ক্ষমতার এসআই একক, সিজিএস একক ওয়াট, আর কিলোওয়াট হচ্ছে এসআই একক। তো অ্যান্সার তাহলে এসআই একক হবে ক্ষমতার। হর্স পাওয়ার কিসের একক? না, হর্স পাওয়ারটাও ক্ষমতারই একক, কিন্তু ক্ষমতার ব্যবহারিক একক। ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট হবে। 1 হর্স পাওয়ার মানে এত ওয়াট। বাংলায় বলা হয় অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ারকে অশ্ব ক্ষমতা বলা হয়ে থাকে। কুলম্ব কিসের একক? না, কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের একক। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি হবে, কুলম্ব তড়িৎ আধানের একক। পাস্কাল কিসের একক? পাস্কাল হচ্ছে চাপের একক। তরল বা গ্যাসীয় পদার্থের চাপের সূত্র আবিষ্কার করেন পাস্কাল। তো সেই পাস্কালের নাম অনুসারে চাপের একক পাস্কাল। পাস্কাল এসআই একক চাপের, চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। পাস্কাল মানে আমরা বলতে পারি, পাস্কালকে আমরা এইভাবেও লিখতে পারি, নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ারও লেখা যায়। পাস্কাল হচ্ছে এসআই একক। এসআই পদ্ধতিতে বলের একক তো নিউটন হয়, তাহলে মিটার স্কোয়ার কেন লিখছি? কারণ চাপ মানে কি হয়? চাপ মানে কোনো একক আয়তনের স্থানের উপর বা ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় তাকেই চাপ বলা হয়। একক আয়তনের কোনো স্থানের উপর যে বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে চাপ। তার মানে বল প্রয়োগ থাকছে এখানে এবং একটা নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছে, একটা ক্ষেত্রকে বোঝাচ্ছে, তাই না? ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করা, তার মানে ক্ষেত্রফলের একক থাকবে আবার বলের এককও থাকবে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউটন আছে এবং মিটার স্কোয়ার আছে। ক্ষেত্রফলের একক তো মিটার স্কোয়ার হয় আর বলের একক তো নিউটন, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। এটা পাস্কাল মানে নিউটন পার মিটার স্কোয়ার। কিন্তু এই চাপের আর একটা একক আছে সিজিএস একক, সেটা হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে হবে ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার
সেমি স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার মানেই পাস্কাল, নিউটন পার মিটার স্কোয়ার মানেই হচ্ছে পাস্কাল। তাহলে এখানে পাস্কাল হচ্ছে আমাদের চাপের একক, চাপের একক পাস্কাল। তরল পদার্থের চাপ মাপতে পাস্কালই ব্যবহার করা হয়। তাছাড়া বায়ুর চাপ মাপার জন্য অনেকগুলো একক আছে, বাতাসের চাপ বা বায়ুর চাপ মাপার জন্য আছে অ্যাটমস্ফিয়ার, বার, মিলিবার, টর, সেমি, এগুলো সব চাপের একক। গ্যাসের চাপের, বায়ুমণ্ডলের চাপের একক হচ্ছে বার, টর, মিলিবার, এইগুলো মিলিবার, বার এগুলো বেশি ব্যবহার করা হয়। আর তরলের চাপ হলে পাস্কালটা ব্যবহার করা হয়। ভোল্ট কিসের একক হবে? না, ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। ভোল্ট বিভব প্রভেদ বা তড়িৎ বিভব, বিভব প্রভেদ বা তড়িৎ বিভব দুটো একই জিনিস, এই দুটোর একক হচ্ছে ভোল্ট। বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, আর ধারকত্বের একক তো আলাদা, ফ্যারাডে। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। তড়িৎ আধানের একক আমরা কি দেখলাম একটু আগে? না, তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। তড়িৎ প্রবাহের একক আম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক হচ্ছে আম্পিয়ার। তো এটার অ্যান্সার তাহলে আমাদের বিভব প্রভেদ হবে। ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। ওহম কিসের একক? ওহম হচ্ছে রোধের একক। অনেকে গুলিয়ে ফেলে ওহম রোধের একক না রোধাঙ্কের একক, এটা অনেক সময় কনফিউশন হয়ে যায়। তো ওহম শব্দটা হচ্ছে রোধের একক। রোধ বানানটা অনেক সহজ, তাই না? রোধাঙ্ক বানানটা অনেক কঠিন, একটু বড়। তো রোধাঙ্কের একক কী হবে? না, রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেমি বা ওহম মিটার। এককটাও বড়, বানানটাও বড়। ওহম হচ্ছে ছোট বানান, 3টা অক্ষর দিয়ে তৈরি, তার একক হচ্ছে রোধের, রোধের একক হচ্ছে ওহম। এই ওহম শব্দটা আবার এরকম একটা চিহ্ন আছে, দেখবে ওহমের চিহ্ন, এই চিহ্নটার সাহায্যে ওহমকে প্রকাশ করা হয়। তো ওহম হলো গিয়ে রোধের একক। আর রোধাঙ্কের একক যদি হয় তাহলে হবে ওহম ইন্টু সেমি, সিজিএস পদ্ধতিতে, অথবা ওহম ইন্টু মিটার, ওহম ইন্টু সেমি বা ওহম ইন্টু মিটার, এটা হচ্ছে তোমার রোধাঙ্কের একক। আর রোধের একক হলে শুধুমাত্র ওহমই হবে। ফ্যারাডে কিসের একক? ফ্যারাডে নয়, আসল কথাটা হচ্ছে ফ্যারাড। ফ্যারাডে একজন বিজ্ঞানীর নাম, যিনি বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন, ডায়নামো বা জেনারেটর আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে ফ্যারাডে একটা একক, একটা জিনিসের একক, একটা রাশির একক হচ্ছে ফ্যারাডে। তো কিসের একক ফ্যারাডে? আমরা এই সবগুলোর একক জেনে গেছি অলরেডি। এটা ভোল্ট হবে, এটা হচ্ছে কুলম্ব, এটা আম্পিয়ার। তাহলে বাকি থাকছে কি আর? ধারকত্ব। তো ধারকত্বের একক কি তাহলে? না, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, এফ দিয়ে প্রকাশ করা হয়। ফ্যারাড হচ্ছে ধারকত্বের একক। ডি অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেন দেখি, রোধাঙ্কের একক। তো রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেমি। ওহম সেমি, এটা সিজিএস একক, সিজিএস একক হচ্ছে ওহম সেমি। আর এসআই একক হবে ওহম মিটার। ওহম মিটার হচ্ছে এসআই একক, সিজিএস একক হচ্ছে ওহম সেমি, রোধাঙ্কের একক। পরের কোশ্চেন কি আছে দেখো, চাপের একক কি? চাপের একক অনেকগুলো আছে, আমরা একটু আগেই বললাম। তো এখানে অনেকগুলোর মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে পাস্কাল। তো চাপের একক পাস্কাল আছে, তরলের চাপের একক প্রধানত এটা। তাছাড়া টর আছে, টর একটা চাপের একক। বার আছে, বার একটা চাপের একক। অ্যাটমস্ফিয়ার আছে, এটা একটা চাপের একক, অ্যাটমস্ফিয়ার। এতগুলো চাপ আছে। তাছাড়া সেমিটাও ব্যবহার করা হয়, সেমিটাও হচ্ছে চাপের একক। সমুদ্রপৃষ্ঠে চাপের একক কত হয়? না, সমুদ্রপৃষ্ঠে চাপের একক মিলিবারে যদি মাপা হয় তাহলে 1013.25 মিলিবার হয়ে থাকে। মিলিবারে মাপলে হয় এত। সমুদ্রপৃষ্ঠে চাপের, বায়ুমণ্ডলের চাপ 1013.25 মিলিবার। আর ভূপৃষ্ঠে চাপের একক যদি সেমিতে মাপা হয় তাহলে হয় 76 সেমি। তাই হচ্ছে চাপের একক আমাদের এখানে, চাপের একক পাস্কাল হবে। পাস্কাল হচ্ছে চাপের একক। পরবর্তী কোশ্চেন দেখো, বলের এসআই একক কি? এগুলো আমরা একবার দেখলাম, তো সেখানে অন্য টাইপের ছিল কোশ্চেনটা, এখানে কোশ্চেনটা একটু ঘোরানো আছে। বলের এসআই একক কি হবে? না, বলের এসআই একক হচ্ছে নিউটন। বলের এসআই একক নিউটন। ভোল্ট কিসের একক তাহলে? ভোল্ট বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট।
ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক, আর আর্ক তো কাজের একক, ডাইন বলের একক। তো এখানে অ্যান্সার তাহলে নিউটন। বলের সিজিএস একক ডাইন হবে, বলের সিজিএস একক হচ্ছে ডাইন। ডাইন নিউটনের সম্পর্ক আমরা আগে দেখিয়েছি। কার্যের সিজিএস একক কি না, কার্যের সিজিএস একক হচ্ছে আর্ক। তো কার্যের এসআই একক কি তাহলে, কার্যের এসআই একক হচ্ছে জুল। কার্যের এসআই একক জুল হবে। 1 জুল মানে 10⁷ আর্ক হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে যায়। কার্যের এসআই একক, কার্যের এসআই একক জুল। জুল আবার শক্তির এককও, জুল কথাটা কিন্তু শক্তির এককও, শক্তিরও এসআই একক জুল হয়ে থাকে। শক্তির এসআই একক হচ্ছে জুল। ক্ষমতার ব্যবহারিক একক হর্স পাওয়ার, ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে হর্স পাওয়ার। এই ব্যবহারিক শব্দের জায়গায় অনেক সময় বাণিজ্যিক কথাটাও লেখা থাকে। ব্যবহারিক বা বাণিজ্যিক একক দুটো একই, যাকে ব্যবহারিক একক বলা হয় তাকে বাণিজ্যিক এককও বলা হয়, সেম জিনিস। তড়িৎ আধানের একক কি, তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। তড়িৎ আধানের একক কুলম্ব হবে, অপশন এ অ্যান্সার কুলম্ব। কম্পাঙ্কের একক কি, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। এই শব্দের কম্পাঙ্ক আর শব্দের প্রাবল্য, শব্দের তীব্রতা, এই দুটো অনেক সময় গোলমাল করে ফেলে অনেকে। তো শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা অথবা শব্দের প্রাবল্য, এই দুটো একই জিনিস। শব্দের তীব্রতা বা প্রাবল্য এই দুটো একই জিনিস, দুটোর একক হচ্ছে বেল বা ডেসিবেল। তীব্রতা বেল, ডেসিবেল, এই হচ্ছে শব্দের তীব্রতা বা প্রাবল্যের একক। কিন্তু শব্দের কম্পাঙ্কের একক কী হবে, শব্দের কম্পাঙ্ক যদি বলে, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। হার্জ অথবা সাইকেল পার সেকেন্ড বলা যায়, হার্জ অথবা সাইকেল পার সেকেন্ড মানে সিপিএস, সিপিএস দ্বারা প্রকাশ করা হয়। সিপিএস, সিপিএস মানে সাইকেল পার সেকেন্ড, এটাই আসলে হার্জ। তাহলে শব্দের কম্পাঙ্কের একক হবে হার্জ, আর হার্জ অথবা সাইকেল পার সেকেন্ড এটা। তো এখানে তাহলে কি হবে, এখানে অ্যান্সার হার্জ হবে। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। পরে কোশ্চেন দেখো কি আছে, নক্ষত্রের দূরত্ব মাপার একক কি। দূরত্বের অসংখ্য একক আছে, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে শুরু করে বিরাট বড় মাপের দৈর্ঘ্য মাপার জন্যও অনেক ধরনের একক আছে। তো দুটো নক্ষত্রের মধ্যে দূরত্ব তার ছোটোখাটো নয়, মিটারে কিলোমিটারে মাপা যাবে না, বিশাল দূরে দূরে আছে নক্ষত্রগুলো, পৌঁছানোই অসম্ভব যেখানে একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রে। তো তাদের দূরত্ব মাপার জন্যে বিশাল বড় একক ব্যবহার করা হয়। তো নক্ষত্রের দূরত্ব মাপার জন্য দুটো একক আছে, একটা হচ্ছে আলোকবর্ষ আর একটা হলো পারসেক। এই দুটোই কিন্তু নক্ষত্রের দূরত্ব মাপা হয়। তার মানে আমাদের এখানে অ্যান্সার দুটোই বলতে পারি আমরা, পারসেক বলতে পারি আবার আলোকবর্ষ বলতে পারি, কিন্তু ব্যবহার করা হয় বেশি পারসেক। যদি বলা হয় দুটো নক্ষত্রের মধ্যে দূরত্ব কত হয়, তাহলে সেটা পারসেকই, তোমার আলোকবর্ষতেই বেশি ব্যবহার করা হয়, পারসেক কিন্তু ব্যবহার করা হয় না বেশি। পারসেক সব থেকে বড় একক, পারসেক দৈর্ঘ্যের সব থেকে বড় একক হলেও এটা বেশি ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় আলোকবর্ষটায়। তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি আসে তাহলে আমরা কি করব না, আলোকবর্ষটাই অ্যান্সার নেব। কেন, দুটোই সঠিক, দুটোই দৈর্ঘ্যের একক, কিন্তু ব্যবহার হয় যেহেতু বেশি আলোকবর্ষ, তাই অ্যান্সার আলোকবর্ষ নিতে হবে। তো আলোকবর্ষ আর পারসেক তাহলে ডিফারেন্সটা কোথায় সেটা একটু দেখি। কাকে বলা হয় আলোকবর্ষ না, আলোকবর্ষ হচ্ছে শূন্য মাধ্যমে আলো 1 বছরে টোটাল যত দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। আলোর গতিবেগ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, আলোর গতিবেগ হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই গতিতে
এক বছর ধরে যদি আলো যায় কন্টিনিউয়াসলি, তাহলে টোটাল যতটা দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হয় এক আলোকবর্ষ। এই আলোকবর্ষটাই বেশি ব্যবহার হয় নক্ষত্রের দূরত্ব মাপার জন্যে। আর পারসেকটা কি? পারসেকটা আরও বড় একক। আলোকবর্ষ থেকে পারসেক আরেকটু বড়। পারসেক ব্যবহার করা হয় কম। এক পারসেক মানে হচ্ছে 3.26 আলোকবর্ষ। 3.26 আলোকবর্ষ এক পারসেকে। তো অ্যান্সার আমাদের আলোকবর্ষ, বা আলোকবর্ষ যদি না থাকে তাহলে আমরা পারসেক নিতে পারি। দূরত্বের সবচেয়ে বড় এককের নাম। দূরত্বের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। পারসেকই হচ্ছে দূরত্বের সব থেকে বড় একক। আর এক পারসেক মানে আমরা একটু আগেই বললাম 3.26 আলোকবর্ষ, লাইট ইয়ার। আলোকবর্ষ মানে লাইট ইয়ার, তাহলে 3.26 লাইট ইয়ার হবে এক পারসেক মানে। অ্যান্সার হচ্ছে আমাদের পারসেক এখানে। বায়ুমণ্ডলীয় চাপের একক কি? না, বায়ুমণ্ডলীয় চাপের একক টর হতে পারে, বার হতে পারে, অ্যাটমস্ফিয়ার হতে পারে, মানে সবগুলি হতে পারে। এখানে অ্যান্সার সব কটাই হবে। বায়ুচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। আর এই ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি বলে একজন বিজ্ঞানী, টরিসেলি। হীরের ওজন মাপা হয় কোন এককে? না, হীরের ওজন মাপা হয় ক্যারাট এককে। ক্যারাট এককে হীরের ওজন মাপা হয়। কিন্তু ক্যারাটকে আমরা বুঝতে পারি? যদি বলা হয় যে 1 ক্যারাট হীরে মানে কতটুকু হীরে, আমাদের আইডিয়াতে আসবে না। আমরা জানি না 1 ক্যারাট মানে কতটুকু হতে পারে। হীরের সব থেকে ভারী একটা অধাতু, বিশ্বের সব থেকে কঠিনতম মৌল হচ্ছে হীরে। হীরে মাপা হয় ক্যারাটে। ক্যারাট কিন্তু আরেকটা রাশির একক আছে, সেটা হচ্ছে সোনার বিশুদ্ধতা মাপা হয় ক্যারাটে। সোনা খাঁটি কিনা বা সোনার মধ্যে কোনো খাদ মেশানো আছে কিনা সেটা ক্যারাট থেকে বোঝা যায়। বিশুদ্ধ সোনা 24 ক্যারাট হয়। তার মধ্যে যদি 8% সোনা মেশানো, তোমার খাদ মেশানো থাকে, 8% মানে 92% যদি সোনা থাকে, তখন তাকে বলা হয় 22 ক্যারাট সোনা। তো সোনা আমরা পরে আসি। এখানে অ্যান্সার হচ্ছে তোমার হীরের ওজন মাপা হয় ক্যারাটে। তাহলে 1 ক্যারাট মানে কি হবে? আমরা ক্যারাটের হিসাব বুঝি না, আমরা গ্রাম, মিলিগ্রাম, কিলোগ্রাম এগুলো বুঝতে পারি। কিন্তু ক্যারাটটা কী জিনিস, ক্যারাটটা কেমন, কতটুকু টাইপের হবে সেটা ঠিক ক্লিয়ার নয়। তো একটা তুলনা দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে 1 ক্যারাট মানে কতটুকু হতে পারে। 1 ক্যারাট মানে হচ্ছে, ক্যারাটকে সি দ্বারা প্রকাশ করা হয়, তো 1 ক্যারাট মানে 0.20 গ্রাম। 1 ক্যারাট মানে হচ্ছে 0.20 গ্রাম। তখন 1 গ্রামের থেকে অনেক কম। 1 গ্রামের 5 ভাগের 1 ভাগ। 1 ক্যারাটে 1 গ্রামের 5 ভাগের 1 ভাগ হয়ে থাকে, মানে 0.2 গ্রাম হয়। এই হচ্ছে ক্যারাট। হীরের ওজন মাপা হয় ক্যারাট এককে। সোনার বিশুদ্ধতা মাপা হয় কোন এককে? না, আমরা আগেই বললাম যে সোনার বিশুদ্ধতা মাপা হয় ক্যারাট এককে। হীরের ওজন মাপা হয় ক্যারাটে, আর সোনার বিশুদ্ধতা মাপা হয়, সোনা খাঁটি কিনা সেটা নির্ণয় করা হয় ক্যারাট এককে। যেমন 24 ক্যারাট যদি সোনা হয়ে থাকে, 24 ক্যারাট সোনা মানে হচ্ছে সেটা একদম 100% খাঁটি সোনা। যদি 22 ক্যারাট সোনা হয়, তার মানে তার মধ্যে 92 থেকে 93% সোনা থাকবে। আর যদি 20 ক্যারাট হয়, তাহলে তার মধ্যে 80 থেকে 88 গ্রাম সোনা থাকবে। এই হচ্ছে তোমার সোনার বিশুদ্ধতা মাপার একক। বাকিটা অন্য কোনো খাদ মেশানো হবে, তামা বা তোমার নিকেল বা রূপো, জিঙ্ক ইত্যাদি মেশানো হয় তামার সঙ্গে খাদ হিসেবে। তাই হচ্ছে তোমার ক্যারাট। সোনার বিশুদ্ধতা মাপতে ক্যারাট ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। শব্দের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রে? এই তীব্রতা আর প্রাবল্য এই দুটো কথা একই। শব্দের প্রাবল্য বা শব্দের তীব্রতা মাপা হয় বেল বা ডেসিবেল এককে। বেল অথবা ডেসিবেল এই দুটোই হবে। তার মানে অপশন ডিটা আমাদের অ্যান্সার নিতে হবে, দুটো যদি হয়। বেল বা ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা বা প্রাবল্যের একক। কোন যন্ত্রে মাপা হয় শব্দের তীব্রতা? যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার। যন্ত্রের নাম অডিওমিটার। অডিওমিটার যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা বা প্রাবল্য মাপা হয়ে থাকে। জলের গভীরতা মাপার একক। জলের গভীরতা মাপা হয় ফ্যাদম এককে।
জলের গভীরতা মাপার এককের নাম হচ্ছে ফ্যাদম, আর যন্ত্রটার নাম হচ্ছে ফ্যাদোমিটার। যন্ত্রের নাম যদি বলে তাহলে এটা হবে, এটা হচ্ছে যন্ত্রের নাম, যন্ত্রের নাম হচ্ছে এটা, যন্ত্রের নাম হলো হচ্ছে ফ্যাদোমিটার, আর জলের গভীরতা মাপার একক হচ্ছে ফ্যাদম। তো ব্যাপার হচ্ছে এটা কতটুকু, কত ফুট বা কত মিটার আমরা কিছুই জানি না, তাই না? বুঝতেই পারবো না যে কতটুকু হবে জলের গভীরতা। তো বলা হয়ে থাকে যে 1 ফ্যাদম মানে 6 ফুট। এবার মোটামুটি একটা আইডিয়া হলো 6 ফুট মানে একটা মানুষের উচ্চতা হতে পারে। একজন মানুষ যদি মোটামুটি লম্বা হয় তাহলে তার উচ্চতা 6 ফুট হতে পারে। 1 ফ্যাদম মানে 6 ফুট উচ্চতা জলের, জলের গভীরতা 6 ফুট হয়ে থাকে। অ্যান্সার তাহলে ফ্যাদোমিটার হবে। কিন্তু আর একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নট। নট কিসের একক? না, নট হচ্ছে সমুদ্রের জলের এই জাহাজের দূরত্ব মাপার একক। সমুদ্রের জাহাজের দূরত্ব মাপার একক হচ্ছে নট। নটটা পরে বোঝাচ্ছি আমরা, নট আসুক, পরে হয়তো নটের কোশ্চেন আছে। তরলের পরিমাপ করা হয় কোন এককে? না, তরলের পরিমাপ করা হয়, এখানে যে এককগুলো আছে সেগুলো হচ্ছে গ্যালন। তরলের পরিমাপ মানে তরলের আয়তন মাপা হয় কোন এককে? তরলের আয়তন মাপা হয় গ্যালনে। কিন্তু 1 গ্যালন মানে কতটুকু পরিমাণ তরল হবে, বোঝা গেল কিছু? যদি বলা হয় যে 1 গ্যালন জল দিতে, তুমি কতটুকু পরিমাণ জল দেবে? 1 গ্যালন মানে কতটুকু পরিমাণ, কত লিটার জল হবে? আমরা লিটারের হিসাব বুঝি, কিন্তু গ্যালনের হিসাব বুঝি না। গ্যালনটা অন্য দেশে ব্যবহার করা হয়, আমাদের দেশে খুব একটা ব্যবহার হয় না। ইংল্যান্ডে মূলত বেশি ব্যবহার করা হয় গ্যালনে। আগে আমাদের দেশেও গ্যালন ব্যবহার করা হতো। তো 1 গ্যালন মানে কত লিটার হবে? না, 1 গ্যালন জল মানে হচ্ছে 1 গ্যালন যে কোনো তরল, 1 গ্যালন তরল মানে 4.536 এত লিটার। 1 গ্যালন মানে হচ্ছে প্রায় 4.5 লিটার জল। যদি বলা হয় যে 1 গ্যালন জল মানে কতটুকু, 1 গ্যালন মানে 4.5 লিটার জল। তো তরলের পরিমাপ করার জন্য শুধু গ্যালন নয়, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যারেল। তরলের পরিমাপ করার জন্য আর একটা একক আছে, সেটা হচ্ছে ব্যারেল। গ্যালন এবং ব্যারেল দুটোই কিন্তু তরলের পরিমাপ করা হয়। তো ব্যারেলটা ব্যবহার করা হয় কোথায়? যখন বিদেশ থেকে খনিজ তেল, পেট্রোল, ডিজেল এগুলো আমদানি রপ্তানি করা হয়, নিয়ে আসা হয়, তখন কিন্তু পরিমাপটা ব্যারেলেই মাপা হয়। বলা হয়ে থাকে যে এত বিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম ভারত, অস্ট্রেলিয়া, তোমার রাশিয়া থেকে বা সৌদি আরব থেকে বা ইরান থেকে নিয়ে আসছে। ব্যারেল তাহলে কিসের একক? ব্যারেল তরল পদার্থেরই একক। কিন্তু 1 ব্যারেল বলতে কতটুকু জলকে বোঝায়, কতটুকু তরলকে বোঝায়, কতটুকু খনিজ তেলকে বোঝায়? 1 ব্যারেল মানে 1 ব্যারেল মানে হচ্ছে 31.5 গ্যালন। 31.5 গ্যালন, এত গ্যালনে হয় 1 ব্যারেল, আর 1 গ্যালনে হয় এত লিটার। এই হচ্ছে তরল পদার্থের আয়তন মাপার একক। কিন্তু আমরা এত কিছু হিসাব বুঝি না, আমরা লিটারটা খুব ভালো করেই বুঝি, লিটার। অনেক কোশ্চেনে যায়, অ্যালকোহলের মাত্রা নির্ণয় করা হয় কোন এককে? অ্যালকোহলের মাত্রা নির্ণয় করা হয় হোগসেট এককে। অ্যান্সার হচ্ছে হোগসেট। হোগসেট এককে অ্যালকোহলের মাত্রা নির্ণয় করা হয়। কিভাবে? না, মদ্যপান করে গাড়ি চালানো নিষেধ, আমরা জানি রাস্তায়। তো অনেক সময় দেখবে কোনো ড্রাইভার মদ্যপান করে গাড়ি চালাচ্ছে কিনা এটা দেখার জন্য, প্রমাণ করার জন্য ট্রাফিক পুলিশদের কাছে একটা বিশেষ যন্ত্র থাকে। সেই যন্ত্রের সাহায্যে কতটা পরিমাণ খেয়েছে বা আদৌ খেয়েছে কিনা সেটা ধরা যায়, বোঝা যায়। এককটা হচ্ছে হোগসেট। হোগসেট এককে অ্যালকোহলের মাত্রা নির্ণয় করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, জাহাজের গতিবেগ মাপা হয় কোন এককে? জাহাজের গতিবেগ মাপা হয় নট এককে। জাহাজের গতিবেগ মাপা হয় নট এককে। এককটার নাম হচ্ছে নট। উড়োজাহাজ বা জলজাহাজ দুটোর গতিবেগই মাপা হয় নট এককে। তো নট মানে তো কিছুই বুঝলাম না। নট মানে কাকে বোঝায়? না, নট মানে হচ্ছে 1 নট। 1 নট মানে 0.514 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এত মিটার যাবে, এটা মানে হচ্ছে 1 নট। 1 নট মানে হচ্ছে 0.514 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে জাহাজের গতিবেগ।
যদি আমরা সেকেন্ডে নিয়ে আসি মিটার পার সেকেন্ডে তাহলে হবে 1 নট সমান সমান এটা। এবারে গতিবেগ মাপার জন্য আমার একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম হচ্ছে ট্যাকোমিটার। ট্যাকোমিটার যন্ত্রের সাহায্যে গতিবেগটা মাপা হয়, এই গতিবেগ মাপা হয় যন্ত্রের সাহায্যে। আর এককটা হচ্ছে নট, একক হচ্ছে নট, আর যন্ত্রের নাম ট্যাকোমিটার। পরবর্তী কোশ্চেন দেখা যাক, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা হয় কোন এককে? তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা হয় আংস্ট্রম এককে। আংস্ট্রম খুবই ক্ষুদ্রতম, অতি ক্ষুদ্র একটা দৈর্ঘ্যের একক। আলোর তরঙ্গ বা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয় আংস্ট্রম এককে। খুবই ছোট একটা একক। 1 আংস্ট্রম মানে কতটুকু হয়? দৈর্ঘ্যের একক অসংখ্য আছে, মাইক্রন আছে, মিলিমিটার আছে, সেমি আছে, মিটার আছে, আংস্ট্রম আছে, বহু টাইপের একক আছে। 1 আংস্ট্রম মানে কতটুকু? 1 আংস্ট্রম মানে হচ্ছে এরকম চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় আংস্ট্রম। 1 আংস্ট্রম মানে 10⁻⁻6 মিটার। 1 আংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻6 মিটার হয়ে থাকে। তাই হচ্ছে আমাদের আংস্ট্রম। পরের কোশ্চেনে যাই। তাপের একক কি? তাপের একক হচ্ছে ক্যালোরি। তাপের একক ক্যালোরি, তো অ্যান্সার হচ্ছে ক্যালোরি আমাদের। আর এই যে ডিগ্রি কেলভিন এগুলো দেখছি, এগুলো তাপমাত্রার একক। ডিগ্রি কেলভিন সেলসিয়াস এগুলো সব তাপমাত্রার একক, আর ক্যালোরি হচ্ছে তাপের একক। ক্যালোরি তাপের একক হয়ে থাকে। আলোর পরিমাপের একক কি? না, আলোর পরিমাপের একক হচ্ছে লাক্স। লাক্স এককে আলো কতটা আছে সেটা বোঝা যায়, আলোর পরিমাপ করা হয় লাক্স এককের সাহায্যে। এখানে অ্যান্সার তাহলে লাক্স হবে। লুমেন কিসের একক ছিল? না, লুমেন ছিল দীপ্তি প্রবাহের একক। লুমেন দীপ্তি প্রবাহের একক, ক্যান্ডেলা ছিল দীপন প্রাবল্যের একক, আর ডাল্টন হচ্ছে অণুপরমাণুর ভর মাপার একক। তাহলে অ্যান্সার লাক্স হবে। পরবর্তী কোশ্চেন দেখো, দীপ্তি প্রবাহের একক কি? দীপ্তি প্রবাহের একক হবে লুমেন। প্রবাহ বললে লুমেন, আর প্রাবল্য বা তীব্রতা বললে ক্যান্ডেলা। তো অ্যান্সার লুমেন হবে এখানে। অণুপরমাণুর ভর মাপার এককের নাম কি? না, অণুপরমাণুর ভর মাপা হয় ডাল্টন এককে। কিন্তু যদি ভর সংখ্যা বলে তাহলে হবে একক নেই, এককবিহীন রাশি। এককবিহীন রাশি পরীক্ষাতে দেয় অনেক সময়। এককবিহীন রাশি অনেকগুলো আছে, যেমন পারমাণবিক সংখ্যা একটা এককবিহীন। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, তুলাঙ্ক ভার, আপেক্ষিক গুরুত্ব, এগুলোর কোনো একক নেই, এগুলো সব এককবিহীন রাশি। কি বললাম? না, পারমাণবিক সংখ্যা, পরমাণুর ভর সংখ্যা, এগুলো জাস্ট সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। আর হচ্ছে তুলাঙ্ক ভার আর আপেক্ষিক গুরুত্ব, এই জিনিসগুলোর কোনো একক হয় না, এককবিহীন রাশি এগুলো। লেন্সের ক্ষমতা মাপা হয় কোন যন্ত্রে? না, লেন্সের ক্ষমতা মাপা হয় ডায়োপ্টার যন্ত্রে। লেন্সের ক্ষমতা মাপার এককের নাম হচ্ছে ডায়োপ্টার। অ্যান্সার ডায়োপ্টার হবে। বিদ্যুৎ শক্তির ব্যবহার একক কি? না, বিদ্যুৎ শক্তির ব্যবহার একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট যেটা, এটা ক্ষমতার এসআই একক, কিন্তু বিদ্যুৎ শক্তির ব্যবহারিক একক কী হবে? কিলোওয়াট ঘন্টা হবে। মানে 1 ঘন্টায় কতটুকু কারেন্ট পুরলো, কতটুকু বিদ্যুৎ শক্তি খরচ হলো, সেটাই হচ্ছে তোমার কিলোওয়াট। ধরো একটা বাল্বের, একটা ইলেকট্রিক বাল্বের ক্ষমতা যদি 100 পাওয়ারের হয়ে থাকে, আমরা বলে থাকি 100 পাওয়ার, তাই না? 100 ওয়াট বলে থাকি, তার মানে 1 ঘন্টা যদি জ্বলে তাহলে 100 ওয়াট বিদ্যুৎ পড়বে। তাহলে কিলোওয়াটটা কি? কিলোওয়াট হচ্ছে 1000 ওয়াটে। 1000 ওয়াটে হয় 1 কিলোওয়াট। আর 1 কিলোওয়াট মানে আমরা বলে থাকি 1 ইউনিট। বাড়িতে যে মিটার আছে, যে মিটারে কারেন্টের বিল ওঠে, বিদ্যুতের খরচের হিসাব মিটার আমরা দেখি, সেটা হচ্ছে কিলোওয়াটে। অনেক সময় তোমরা দেখে থাকবে বাড়িতে যে 20 ইউনিট কারেন্ট পড়েছে, বা 50 ইউনিট, বা 150 ইউনিট, বা 200 ইউনিট কারেন্ট পড়েছে। এই ইউনিট মানে 1 ইউনিট। 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। তো এখান থেকে অনেক টাইপের অঙ্ক দেয়। যেমন ধরো বললো যে একটা বাল্ব, 100 ওয়াটের একটা বাল্ব, সেটা যদি 24 ঘন্টা জ্বলে
24 ঘন্টায় কন্টিনিউয়াসলি জ্বলে থাকে, তাহলে কত ইউনিট কারেন্ট পড়বে বা কত কিলোওয়াট কারেন্ট পড়বে? কত কিলোওয়াট কারেন্ট পড়বে না 100 দিয়ে এটা গুণ করলে কত হয়? 2400 ওয়াট হচ্ছে। 2400 ওয়াট মানে 2.4 কিলোওয়াট। এত কিলোওয়াট কারেন্ট পড়বে মানে এত ইউনিট কারেন্ট পড়বে, 2.4 ইউনিট। ইউনিটের হিসাবটা তো আমরা বুঝি ভালোই। তাই হচ্ছে তোমার কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ শক্তির ব্যবহারিক একক, বিদ্যুৎ শক্তি খরচের একক। বেগের সিজিএস একক কী হবে? বেগ মানে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন, তাই না? তো বেগের একক সেমি পার সেকেন্ড। সময়ের সাপেক্ষে মানে সময়ের হিসেবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব যাবে তাকে তো গতিবেগ বলা হয়, তাই না? তার মানে গতিবেগের দৈর্ঘ্য থাকবে, আমার সময় থাকবে, তাহলে দৈর্ঘ্য সময় মিলে যে একক সেটা হচ্ছে গতিবেগ। সিজিএস পদ্ধতিতে হবে সেমি পার সেকেন্ড, অ্যান্সার হচ্ছে সেমি পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে হলে কিন্তু সেমি পার সেকেন্ড হতো না, মিটার পার সেকেন্ড হতো এসআই পদ্ধতিতে। আচ্ছা, ত্বরণের সিজিএস একক কী হবে? ত্বরণের সিজিএস একক হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার। সিজিএস হলে সেমি পার সেকেন্ড স্কোয়ার হবে, আর যদি এসআই হতো তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো। এবার ব্যাপার হচ্ছে ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। যখন উপর থেকে কোনো জিনিস নিচের দিকে পড়তে থাকে তখন যত নিচে নামবে তার গতিবেগ তত বাড়বে। ধরো মহাকাশ থেকে কোনো উল্কা পৃথিবীতে নেমে আসে, পৃথিবীতে পড়বে, তো যত পৃথিবীর কাছাকাছি হবে, পৃথিবীর ভূপৃষ্ঠের যত নিকটে আগিয়ে আসবে তার গতিবেগ তত বাড়তে থাকবে। বৃষ্টির ফোঁটা যখন উপর থেকে পড়ে মেঘ থেকে, তখন প্রথমে মেঘের যে জলীয় বাষ্প সেগুলো ঘনীভূত হয়ে যখন জলকণায় পরিণত হয় তখন তাদের গতিবেগ কিন্তু শূন্য থাকে। তারপর পৃথিবীর আকর্ষণে নিচে নামতে থাকে এবং আস্তে আস্তে গতিবেগ বাড়তে থাকে। যত বৃষ্টির ফোঁটা নিচের দিকে নেমে আসবে তার গতিবেগ তত বাড়বে। তো সময়ের সাপেক্ষে যে বেগ বৃদ্ধির ঘটনা, বেগের হার বৃদ্ধির যে ঘটনা, বেগ বৃদ্ধির যে ঘটনা, তার হারকেই বলা হয় ত্বরণ। ত্বরণে সেকেন্ড শব্দটা দুবার ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে ত্বরণে দুবার সময় কেন আসবে না? প্রাথমিক ত্বরণ এবং অন্তিম ত্বরণ এরকম দুটো জিনিস আছে। একদম প্রথমে কোনো বস্তুর একটা ত্বরণ যা হবে, আর অন্তিম ত্বরণ সেটা হবে না, একটু পাল্টে যাবে, বেড়ে যাবে গতিবেগটা। তাহলে একদম শুরুতেই ত্বরণ যা ছিল আর শেষে গিয়ে ত্বরণ যা হচ্ছে, এই দুটো সময়ে দু রকমের ত্বরণ হচ্ছে, তাই সেকেন্ড শব্দটা দুবার ব্যবহার করে থাকি আমরা। তাহলে ত্বরণের সিজিএস একক হবে সেমি পার সেকেন্ড, আর এসআই একক হলে হতো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি শুধু সেকেন্ড না, সেকেন্ডের স্কোয়ার হবে। ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ আর মন্দন দুটো অনেকটা একই জিনিস। মন্দন হচ্ছে মন্দন, মন্দন মানে গতিবেগ ঋণাত্মক হওয়া, গতিবেগ কমে যাওয়া, গতিবেগ হ্রাসের ঘটনা। সময়ের সাপেক্ষে যখন কোনো বস্তুর গতিবেগ কমতে থাকবে তখন তাকে বলা হয় মন্দন। অ্যান্সার মানে এদের এককগুলো একই হবে। এসআই পদ্ধতিতে মন্দনের একক তোমার সেই মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, আর সিজিএস পদ্ধতিতে সেমি পার সেকেন্ড স্কোয়ারই হবে। মন্দন আর ত্বরণ দুটো অনেকটা একই, কিন্তু বিপরীত একে অপরের। এখানে গতিবেগ কমে আর ত্বরণে গতিবেগ বৃদ্ধি পায়। তা এর উদাহরণ কি হবে? তুমি যদি একটা বলকে আকাশের দিকে ছুঁড়ে দাও বা নির্দিষ্ট দূরত্বে যদি বলটা ছোড়ো তুমি, তাহলে কি হবে? যখন তুমি বলটা ছুটছো উপরের দিকে তখন সেই বলের গতিবেগ বেশি থাকবে। যত বলটা উপরের দিকে উঠতে থাকবে তত তার গতিবেগ কমবে, এবং সর্বোচ্চ স্তরে যখন বলটা উঠবে, সর্বোচ্চ লেভেলে যখন বলটা পৌঁছাবে তখন তার গতিবেগ একদম শূন্য হয়ে যাবে। গতিবেগ কমতে কমতে সর্বোচ্চ সীমায় যখন পৌঁছাবে, সর্বোচ্চ উচ্চতায়, তখন তার গতিবেগ হবে শূন্য। তারপর আবার সে পৃথিবীর আকর্ষণে নিচে নামতে থাকবে, তখন সিস্টেমে ত্বরণ। মানে বলটা যখন উপরে তোলা হচ্ছে তখন মন্দন, গতিবেগ কমতে কমতে যাচ্ছে, আর যখন নিচের দিকে নামবে তখন গতিবেগ বাড়তে বাড়তে নামবে, এবং পৃথিবী পৃষ্ঠ ছোঁয়ার ঠিক পূর্ব মুহূর্তে গতিবেগ সব থেকে বেশি হবে। মাটিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে ত্বরণ সব থেকে বেশি হয়ে থাকে। ঘনত্বের সিজিএস একক কী হবে? ঘনত্বের সিজিএস একক হবে গ্রাম পার সেমি। ঘনত্ব মানে সবসময় ঘন হয়, তাহলে গ্রাম পার সেমি কিউব বলতে পারি আমরা, অথবা এটাকে আবার ঘন সেমিও বলা যায়। এই যে কিউব আছে না, কিউব মানেই তো তোমার ঘন। গ্রাম পার ঘন সেমি, শুধু ঘন সেমি নয়, গ্রাম পার ঘন সেমি। ঘনত্বের একক হচ্ছে গ্রাম
গ্রাম পার ঘন সেমি হবে। ঠিক আছে, গ্রাম পার সেমির কিউব, এই হচ্ছে ঘনত্বের একক। সিজিএস একক। এসআই একক হলে হতো কিলোগ্রাম পার ঘন সেমি, কিলোগ্রাম পার ঘন মিটার। ক্ষেত্রফলের একক কী হবে? ক্ষেত্রফল মানে নির্দিষ্ট জায়গা বা স্থানকে বোঝায়, তাই না? ক্ষেত্রফল পাওয়া যায় দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে। তাহলে ক্ষেত্রফলের এককে অবশ্যই বর্গ কথাটা থাকবে, বর্গ মিটার, বর্গ সেমি, বর্গ কিলোমিটার, এরকম বর্গ শব্দটা থাকবে। স্কোয়ার হয়, ক্ষেত্রফল সবসময় স্কোয়ারে হয়। তো ক্ষেত্রফলের একক তাহলে কি হবে? সিজিএস একক ক্ষেত্রফলের বর্গ সেমি হবে। ক্ষেত্রফলের সিজিএস একক হচ্ছে বর্গ সেমি, কারণ ক্ষেত্রফলে দৈর্ঘ্য প্রস্থ দুটো গুণ হয়। মিটার মিটার বা সেকেন্ড সেকেন্ড যা হবে দৈর্ঘ্য প্রস্থ, মিটারের সঙ্গে মিটার গুণ বা সেমির সঙ্গে সেকেন্ড সেমি গুণ, কিলোমিটারের সঙ্গে কিলোমিটার গুণ, তাই সবসময় স্কোয়ার হয় বা বর্গ হয়ে থাকে। 100 বর্গ কিলোমিটার, 50 বর্গ কিলোমিটার, 10 সেমি, 10 বর্গ সেমি, 20 বর্গ সেমি, এরকম বর্গ কথাটা থাকবে। তার মানে ক্ষেত্রফলের সিজিএস একক হচ্ছে বর্গ সেমি, আর এসআই একক হলে হতো বর্গ মিটার। আয়তনের সিজিএস একক কী হবে? না, আয়তনের সিজিএস একক হবে এখানে ঘন সেমি। আয়তনের একক হচ্ছে ঘন সেমি বা সেমির কিউব, ঘন সেমি। ক্ষেত্রফল হলে বর্গ সেমি হয়, আর আয়তন হলে হয় ঘন সেমি। কোশ্চেন শেষ। আচ্ছা, থ্যাংক ইউ। আজকের ক্লাস আমাদের এইটুকুই ছিল। আমরা পরবর্তী ক্লাস আবার নেক্সট দিন নিয়ে আসবো।